নমস্কার, আমি উজ্জ্বল মুখোপাধ্যায়। বীরভূমের লাভপুরে বীরভূম সংস্কৃতি বাহিনী এই নাট্য দলের একজন কর্মী এবং আজকে যে বিষয়টি নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, বিষয়টা হচ্ছে থিয়েটারে লোককাহিনী। এখন প্রথমেই ধন্যবাদ জানাতে হয় যে আমরা মনভাসী যারা তাদের মনের খেয়ার পাল তুলে নানা জনের কাছে নানাভাবে সংস্কৃতির বার্তা বয়ে চলেছেন, নিয়ে চলেছেন, আমাকে তাদের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটা আমার কাছে সত্যি একটা বড় পাওনার। এর জন্য পার্থদার কাছে কৃতজ্ঞতা। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেই বিষয়টা একটু যদি বড় করে নিতে পারি, অর্থাৎ আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে থিয়েটারে লোককাহিনী। আমি যদি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, বাংলা থিয়েটারে লোকজীবনের কাহিনী, তাহলে ক্যানভাসটা আর একটু বড় পাওয়া যায়। কারণ থিয়েটারে লোককাহিনী মানে আমরা সেই নাটকগুলিকেই বাছব যে নাটকগুলি লোককাহিনী নির্ভর। কিন্তু যদি আমি লোকজীবনের কাহিনী ধরি, তাহলে কি ভাবগত, কি আঙ্গিকগত, যে কোনো ক্ষেত্রে বাংলা নাটকে কিভাবে লোকজীবন, তাদের লোকজ ধারা, তাদের লোক সংস্কৃতি এসেছে, আমরা সেই নিয়ে একটা আলোচনা করতে পারি। তবে সমস্যার বিষয় এটাই যে এই লোকায়ত ধারা একটি বড় ক্যানভাস। এই ক্যানভাসে রং বোলাবার জন্য যে দক্ষতা, যে যোগ্যতা থাকা দরকার, আমার সেটা নেই। এবং যদি কোনোভাবে আমরা আলোচনার মাধ্যমে এই বিষয়টা করতে পারতাম, তাহলেও যারা আমাকে সহ্য করছেন এই মুহূর্তে লাইভে, তারা হয়তো খানিকটা ওই আমাদের নাটকীয় ভাষায় ড্রামাটিক রিলিফ পেতেন। এখন এক নাগারেই এই বিষয়টা আমি বলে যাব, কতটা আপনাদের মনোগ্রাহী হবে সেটা নিয়ে আমিও সংশয়ে আছি। আমি চেষ্টা করছি আমার মতো করে এই ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে বলা যেতে পারে আমার অভিজ্ঞতার বিনিময় করতে চলেছি। আমরা সংস্কৃতির ক্ষেত্রে দুটি ধারাকে পাশাপাশি বইতে দেখেছি, বা বলা যেতে পারে যে সংস্কৃতি যদি একটি প্রবাহমানতা হয়, তার এক পাশটা হচ্ছে শিষ্ট সংস্কৃতি, আর এক পাশ হচ্ছে লোক সংস্কৃতি। এবং এই দুটি ধারাই সমান্তরালভাবে প্রাচীন কাল থেকে বয়ে চলেছে। আমরা যদি প্রাচীন ভারতের দিকে তাকাই, তাহলে দেখব যে ভারতবর্ষের যে নাট্যধারা, প্রাচীন সংস্কৃত যে নাটক, সেখানে কালিদাস বলুন, ভবভূতি বলুন, ভাস বলুন, এদের নাটকের মধ্যে রাজরাজরা, রাজাদের কাহিনী আছে ঠিকই, কিন্তু তার সঙ্গে নিষাদ, কিরাত, দাস, অর্থাৎ যারা অনার্য শ্রেণীভুক্ত, তারাও এসেছে। এবং তারা শুধু আসেনি, এটা আজকে আমাদের কাছে অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা বিষয় যে তারা এসেছেন তাদের সংস্কৃতি, তাদের পোশাক এবং তাদের ভাষা নিয়ে। এটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং। মানে কালিদাসের
শকুন্তলাতে দুষ্মন্তের কাছে যে ধীবরকে নিয়ে আসা হচ্ছে, দুষ্মন্তের পোশাক, দুষ্মন্তের সংস্কৃতি, দুষ্মন্তের ভাষার সঙ্গে ওই ধীবর, তার পোশাক, তার সংস্কৃতি এবং তার ভাষা দুটোর পার্থক্য রাখা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা যে শিষ্ট ধারা বলা হয় বা ধ্রুপদী ঘরানা বা যে ঘরানা লিখিত মার্জিত জনের ঘরানা বলে ঘোষণা করা হয়, সেই ঘরানা যেমন আছে একটা নাটকে, তেমনি এই অনার্য জাতিভুক্ত লোকায়ত ধারা যারা এই দেশের প্রাচীন ভাবধারাকে, প্রাচীন সংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছে, তারাও কিন্তু সংস্কৃত নাটকের, ধ্রুপদী নাটকের মধ্যেই স্থান পেয়েছেন। আমি যদি বাংলা নাটকের জগতে আসি, আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা বাংলা নাটক শুরু করতে চাই 1795 খ্রিস্টাব্দে কলকাতায়, যখন হেরোসিম লেভেডভ দ্য ডিসগুইজ এর অনুবাদে কাল্পনিক সংবদল নাটকটি মঞ্চস্থ করলেন। আমরা ধরি যে বাংলা নাটকের, বাংলা থিয়েটারের হয়তো জন্ম হলো, কিন্তু এর পিছনে বাঙালির যে নাট্যধারা, নাট্যচর্চা, সেই নাট্যচর্চাকে ভুলে গেলে চলবে না এবং তাকে ভোলাটা বাঙালির জীবনে বড় পাপ। আমাদের মনে হয় যে আমরা যারা নাট্যকর্মী, তাদের এই শিকড়ের সন্ধানে আরও গভীরভাবে যাওয়া উচিত। আমরা প্রাচীন বাংলার যে প্রথম উপকরণটি পাচ্ছি, প্রথম যে সাহিত্য নিদর্শনটি পাচ্ছি, চর্যাপদ, সেখানে নাটকের কথা উল্লেখ আছে। তারপর আপনারা জানেন যে 200 বছর অন্ধকার যুগ এবং চর্যাপদের পর ত্রয়োদশ শতক পর্যন্ত আমরা আর কোনো সাহিত্যিক নিদর্শন পাই না। কিন্তু বর্তমান গবেষকেরা এটা প্রমাণ করেছেন বা এটা দাবি করছেন যে বাংলা অন্ধকার যুগের মধ্যে থাকলেও, অর্থাৎ লিখিত সাহিত্যর নিদর্শন কিছু পাওয়া না গেলেও, বাঙালির যে লোকায়ত ধারা, লোক সংস্কৃতি, সেটা কিন্তু তখনও প্রবাহমান ছিল। অর্থাৎ সংস্কৃতির যে ধারাটার কথা বলা হচ্ছে, যে ধারার একদিকে শিষ্ট সংস্কৃতির ধারা বইছিল, রাজশক্তির উত্থান পতনের কারণে সেই শিষ্ট ধারা কোথাও বাধাপ্রাপ্ত হলেও মাটির যে সংস্কৃতি, মাটির যে ধারা, যা লোকজীবনের ধারা, সেই ধারা প্রবাহমান ছিল। এবং তারপর যে দ্বিতীয় সাহিত্যিক নিদর্শনটি পাওয়া যাচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট গীতিমূলক আখ্যান কাব্য বলা হয়ে থাকে। তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রামে গঞ্জে আসলে গীত হতো এবং সেখানে নারদ, বরাই এই চরিত্রগুলি সংলাপের মধ্যে নাটক করত, আর সাধারণ মানুষ গানের মাধ্যমে শ্রীকৃষ্ণ কীর্তনকে অনুভব করত। আমি বলতে চাইছি এই যে প্রসেনিয়াম থিয়েটার পা দেওয়ার পূর্বে, 1795 সালের পূর্বে বাংলা নাটকের দিকে যদি তাকানো যায়, তাহলে বাংলা নাটক লোকজ জীবনধারায় সমানভাবে প্রবাহিত হয়ে আসছে। এরপর আমরা চৈতন্যদেবকে দেখছি যে তিনি বুদ্ধিমন্ত খাঁকে নিয়ে রুক্মিণী হরণ অভিনয় করছে। সুতরাং বাঙালির জীবনে, বাঙালির লোকজীবনে নাটক ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এটা আমরা বলতে পারি। আমি আরেকজন মানুষের কথা বলবো আপনাদের কাছে। আপনারা অনেকেই জানেন, আবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যার দিকে ভালোভাবে তাকাতে পারি না। এই বীরভূম জেলার নাট্যচর্চার গবেষণার সূত্রে যাকে নিয়ে খানিকটা লেখাপড়া করার সুযোগ হয়েছে আমার, তিনি হচ্ছেন শিশুরাম অধিকারী। অষ্টাদশ শতকে যাত্রা গান বা পালা গান বা বলা যেতে পারে
যে কালীয় দমন পালার মাধ্যমে নাট্য জীবনকে, বাঙালির নাট্য জীবনকে সমৃদ্ধ করেছিলেন আমাদের এই বীরভূমের মানুষ শিশুরাম অধিকারী, যার যোগ্য শিষ্য হিসাবে পরবর্তীকালে পরমানন্দ সহ অনেকেই বাঙালির যাত্রা সংস্কৃতিকে সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন। আমার বক্তব্য এই যে আমরা থিয়েটারের লোককাহিনী এই বিষয় নিয়ে আলোচনা যে করছি, এই থিয়েটার শব্দটা বাংলায় যখন এসেছে তার পূর্বেই লোকজ জীবন, লোকজ কাহিনীতে নাট্য জীবন জুড়ে ছিল। এইবার আমরা যদি একটু ভাগ করি, আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম বা বলতে পারলাম, আমরা দুটি প্রাচীন ক্ষেত্রকে দেখলাম। একটা সর্বভারতীয় ক্ষেত্র, যেখানে প্রাচীন ধারায় আমরা দেখলাম যে সংস্কৃত নাটকের যে ধারা, সেখানে লোকজীবনকে কোনোভাবেই উপেক্ষা করা হয়নি। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের পোশাক পরিচ্ছদকে সমান গুরুত্ব দিয়ে নাট্যমঞ্চে উপস্থাপিত করা হয়েছে। আমি বলতে চাইছি প্রাচীন বাংলার যে সংস্কৃতির ধারা, সেখানেও কিন্তু প্রসেনিয়াম থিয়েটার আসার আগে বাঙালি নাট্যচর্চা শক্তিশালী ভূমিকায় ছিল, যে ভূমিকার বাহক ছিলেন লোকজীবনের মানুষগণ। এবার আমরা দুইভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করি। একটা হচ্ছে যে আমাদের এই থিয়েটারে, বলতে পারেন প্রসেনিয়াম থিয়েটারে, আমরা দুইভাবে লোকজীবনকে নিয়েছি বা লোক সংস্কৃতিকে নিয়েছি বা লোক কাহিনীকে নিয়েছি। এক, আঙ্গিকগতভাবে নিয়েছি, আর দুই, উপকরণ বা উপাদানগতভাবে নিয়েছি। কেমন? আঙ্গিকগতভাবে মানে ধরুন আমি এই সময়ে দাঁড়িয়ে সমকালীন রাজনৈতিক বা সামাজিক বিষয় নিয়ে নাটক করছি, স্বাভাবিকভাবেই সেটা আমার নাটক হচ্ছে, থিয়েটার হচ্ছে। কিন্তু আমি করলাম কি, আমরা সবাই নাট্যমঞ্চের পিছনে দর্শকের দিকে মুখ করে লাইন করে বসে গেলাম। আমাদের দলে একটা হারমোনিয়াম বাদক থাকলো, একজন ঢোল বাদক থাকলো, একটু পারকাশন থাকলো, করতাল থাকলো। আমরা গান শুরু করলাম, মাঝে মধ্যে একজন দুজন অভিনেতা সামনে আসছে এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করছে। অভিনয়ের শেষে তারা গ্রিন রুমে চলে যাচ্ছে না, তারা পোশাক বদলাচ্ছে না, তারা আবার পিছনে এসে বসে যাচ্ছে। এমন নাটক আপনারা দেখে থাকবেন। আমাদের জেলায় খুব পরিচিত, বীরভূম জেলার একটা খুব জনপ্রিয় নাটক হচ্ছে আননের মহাজ্ঞানী, যে নাটক, বা লগনচাঁদ বদনচাঁদ, যেটা আনন বা বীরভূমের আনন করে থাকে। এটা এখানে আমরা কি করলাম, এখানে আমরা আমাদের প্রসেনিয়াম থিয়েটারটাকে ব্যবহার করলাম, কিন্তু আঙ্গিকটা নিলাম লেটো গানের। অর্থাৎ আমি লেটো গান করলাম না, আমি লেটো গান গাইলাম না, আমি লেটোর গল্পে গেলাম না, কিন্তু আঙ্গিকটা নিলাম লেটো। আবার উপকরণ নিতে পারি। কিভাবে উপকরণ নেব? ধরুন আমরা যে নাটক দেখছি, নাটকের মঞ্চে সজনবাদিয়ার ঘাট, কিংবা হয়তো দেবী সর্পমস্তা আমরা নাটকের মঞ্চে দেখছি, তাহলে এটা একটা প্রসেনিয়াম থিয়েটার দেখছি আমরা। আধুনিক মঞ্চে, আধুনিক প্রেক্ষাগৃহে আমি প্রসেনিয়াম থিয়েটারের মধ্যে দেবী সর্পমস্তা দেখছি। এই দেবী সর্পমস্তা দেখানোর সময় নির্দেশক ব্যবহার করছেন মনসা মঙ্গলের গান। তাহলে উপকরণ হিসাবে আমি লোকজীবন, লোক সংস্কৃতিকে নিচ্ছি। আমি বলতে চাইছি আমরা দুইভাবে বাংলা নাটকের মঞ্চকে সমৃদ্ধ করে চলেছি লোকজীবন ধারা থেকে। এক, আঙ্গিকগতভাবে আমরা কিছু নাটক নিয়েছি, আর দুই, উপকরণগতভাবে আমরা নাটক নিয়েছি। কিন্তু কবে থেকে এই নাটক নেওয়া শুরু হলো? আমরা জানি যে প্রসেনিয়াম থিয়েটারের যে সূচনা পর্ব বা তারও পরে পেশাদারী নাট্যমঞ্চ, গিরিশ ঘোষ থেকে শুরু করে, অমৃতলাল থেকে শুরু করে আমরা একদম
শিশির ভাদুরী পর্যন্ত এই যে পর্বটা পেশাদারি নাটকের মঞ্চে আমরা পাচ্ছি, এখানে সেইভাবে আমরা লোকজ উপাদানকে পাচ্ছি না। বরং বলা যায় যে 1944 সালে যখন নবান্ন নাটক হচ্ছে, তখন বিজন ভট্টাচার্যের একটা গণনাট্যের একটা প্রবণতাই হলো গ্রামীণ জীবনের কাছে পৌঁছে যাওয়া, এবং তারই একটা পরিণত রূপ দেখা যায় দেবীগর্জন নাটকে বিজন ভট্টাচার্যেরই, যেখানে 60-এর দশকে বীরভূমের একটা অঞ্চলকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যাচ্ছে, এবং সব শেষে যে দেবীর আবির্ভাব যেখানে মুখোশের দ্বারা বা বাদ্যযন্ত্রের দ্বারা যেভাবে দেখানো হচ্ছে, সেইগুলো সবই আমাদের লোক সংস্কৃতি। তাহলে আমরা ধরতে পারি যে গণনাট্য প্রসেনিয়াম থিয়েটারকে গণ বা লোকজীবনের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা শুরু করেছিল। একই সঙ্গে আমরা নিশ্চয়ই ছেঁড়া তারের কথা উল্লেখ করতে পারি, প্রায় একই সময়ে হচ্ছে। কিন্তু পুরোপুরি লোকনাট্যকে অবলম্বন করার একটা জোয়ার এসেছিল বলা যায় 70-এর দশকে। 70-এর দশকে চরণদাস চোর বলা যেতে পারে একটা জোয়ার আনলো। হাবিব তানবীরের চরণদাস চোর, প্রায় একই সময়ে আমরা 3 পয়সার পালা দেখছি, আমরা খাসিরাম কোতোয়াল দেখছি। ফলে বাঙালি বা বাংলা নাটকে লোকনাট্যের সরাসরি প্রয়োগ শুরু হয়ে গেল, এবং তার প্রভাবেই আমরা 80-র দশকে অনেকগুলো নাটক দেখতে পাচ্ছি। কিনু কাহারের থিয়েটার, মাধব মালঞ্চি কন্যা অন্য থিয়েটার করছে, চাক ভাঙা মধুর কথা আমরা পাচ্ছি, আমরা নান্দিকারের সজন বাদিয়ার ঘাট পাচ্ছি, আমরা নকশি কাঁথার মাঠ পাচ্ছি। কলকাতার নাট্যচর্চার মধ্যে, নাগরিক জীবনের নাট্যচর্চার মধ্যে এই লোকনাট্যের জোয়ার, বা জোয়ার যদি নাও বলি, বলা যেতে পারে যে লোকনাট্যের একটা প্রভাব আসতে শুরু করলো। এবং প্রায় সমসাময়িক কালে যদি কলকাতার বাইরের দিকে তাকানো যায়, আমার খুব মনে হয়েছে যে মফস্বলের থিয়েটার দীর্ঘদিন কলকাতার দ্বারা প্রভাবিত হয়েছিল। বহির কলকাতার থিয়েটার কলকাতাকে কোথাও যেন নকল করত, হয়তো নকল না করলেও অনুসরণ করত বলা যায়। অর্থাৎ তাদের স্ক্রিপ্ট, তাদের আঙ্গিক চিন্তাভাবনা সব কিছু কোথাও যেন পরোক্ষে নিয়ন্ত্রণ করত কলকাতা। এই 80-র দশকের পর মফস্বলের থিয়েটারের একটা স্বাতন্ত্র্য আসতে শুরু করে, এবং সেটা লোকনাট্যকে ভর করেই। আমরা ঠিক এই সময়ে বহরমপুর প্রান্তিককে পাচ্ছি যারা নানাহে করছে। দেখুন, বাংলা নাটকে গম্ভীরা ঢুকে যাচ্ছে, কিংবা মায়া মালঞ্চ, পরবর্তীকালে আমরা মায়া মৃদঙ্গ এখন পাচ্ছি, যেটা প্রদীপ ভট্টাচার্য শুরু করেছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের সেই আলকাপ জীবনকে কেন্দ্র করে, আলকাপ সংস্কৃতিকে কেন্দ্র করে যে নাট্যচর্চা শুরু হয়েছিল, এই মায়া মালঞ্চতে আমরা তার প্রভাব দেখছি। আমরা একই সময়ে মঙ্গল কাব্যকে কেন্দ্র করে, লেটো গানকে কেন্দ্র করে বীরভূমের নাট্যমঞ্চে আননকে পাচ্ছি। ভিক্টর যারা দুবরাজপুরে, তারা এই কাজে এগিয়ে আসছে। ফলে 80-র দশকে এসে বাংলা নাটকে লোকনাট্যের প্রভাব আসতে শুরু করলো। 40-এর দশকে বাংলা নাটককে গণমুখী করার যে প্রয়াস শুরু হয়েছিল, 70-এর দশকে সরাসরি লোকনাট্যের যে একটা উদ্দীপনা এলো, এবং বাদল সরকার যে অঙ্গন থিয়েটারকে নিয়ে এলেন, থার্ড থিয়েটার আমরা বলছি, কিন্তু আসলে তো আমরা এইভাবেই কীর্তন দেখে অভ্যস্ত।
আসলে তো আমরা এইভাবেই লেটো আলকাপ দেখে এসেছি। আমরা কথকথা পাঁচালী যাত্রা কিভাবে শুনেছি। চারপাশে মানুষজন বসে আছেন, তারই মাঝে বসে আছে মাঝের বৃত্তে শিল্পীরা, নাট্যকর্মীরা। তারা নাটক করেছে, সেই নাটকই বাংলার নাটক। ফলে বাদল সরকার যখন মঞ্চ থেকে নাটককে অঙ্গনে নিয়ে আসছেন, মানুষের কাছাকাছি নিয়ে আসছেন, তিনি একটা বিপ্লব ঘটাচ্ছেন ঠিকই, কিন্তু নতুন কিছু নয়, বরং তিনি বাংলা নাটককে শিকড়ের দিকে নিয়ে যাচ্ছেন। এই যে শিকড়ের অভিমুখে যাত্রা, এই যাত্রাই হচ্ছে বাংলা থিয়েটারে লোকজীবনের যাত্রাপথ। আমি আমাদের বর্তমান সময়ে সারা বাংলার নাট্যচর্চায় কোথায় কি নাট্যচর্চা হচ্ছে তার খুব বিস্তৃত খবর আমার কাছে থাকে না। আমিও একটি প্রান্তিক জেলায় বসবাস করি এবং খুব বেশি খবরাখবর আমি যে রাখতে পারি তা পারি না। কিন্তু আমার মনে হয়েছে যে বাংলা নাটক নাগরিক জীবন নির্ভরতার মধ্য দিয়ে যেতে যেতে কোথাও যেন স্তিমিত, কোথাও যেন একটু ক্লিশে হতে শুরু করেছে। এটা আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি। মনে হয়েছে নাগরিক মনস্তত্ত্ব, নাগরিক জীবনের সমস্যা আমাদের নাটককে এত বেশি গ্রাস করেছে যে আমরা বোধহয় নাট্য চর্চার ক্ষেত্রে কোথাও একটা মনোটোনাস জায়গায় হয়তো চলে যেতে চাইছি বা এরকম একটা সমস্যায় পড়েছি। যদি জিজ্ঞেস করেন যে কেন এরকম কথা বলছি একজন অতি সাধারণ নাট্যকর্মী হয়ে, এত বড় একটা অভিযোগ কেন আনছি এই কারণেই যে সর্বস্তরে কিন্তু একটা অভিযোগ বা একটা আশঙ্কা শুরু হয়েছে, বাংলা থিয়েটারে দর্শক হচ্ছে না। আমরা যদি খুব গভীর জায়গায় যাই তাহলে আমরা কি এই উত্তরটা পাই না যে আসলে নাটক মানুষ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। মানুষ যা চায়, মানুষ বলতে কোন মানুষ? এই লোকমানুষ। মাথায় রাখতে হবে ভারতবর্ষ বাস করে গ্রামে, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গ্রামীণ মানুষ, ভারতবর্ষের বেশিরভাগ সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি। তাকে যদি আমি অস্বীকার করি, নিয়ে যদি নাগরিক জীবনকে আমার নাটকের মুখ্য বিষয়বস্তু করি, তাহলে স্বাভাবিকভাবেই আমি ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের মানুষকে অস্বীকার করে সীমাবদ্ধ কয়েক শ্রেণীর মানুষের জন্য আমার নাটক নির্মাণ শুরু করলাম। আর সর্বস্তরের মানুষ, বেশিরভাগ মানুষ যেখানে বাস করছে সেখানে কি আছে? বোলান আছে, লেটো আছে, আলকাপ আছে, রামযাত্রা আছে, বহুরূপী আছে, মঙ্গল গান আছে, আছে কবি গান, রাইবেশে। এবং আমরা যতই বলি যে লোকসংস্কৃতি হারিয়ে যাচ্ছে, যতই আমরা বলি যে লোকসংস্কৃতি আমাদেরকে গ্রাস করছে, আমরা কিন্তু খুব অনুভূতি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই কথা বলি না। আমি গ্রামে বাস করি, তাই জোর দিয়ে বলতে পারি যে এখনো অধীর মণ্ডলের আলকাপ যে বিপুল জনপ্লাবন করতে পারে তা আমাদের বাংলার কোনো নাটক করতে পারে না। আমি না তো বাঙালির নাট্যচর্চাকে ছোট করছি, না অধীর মণ্ডলের আলকাপ যেখানে লঘু রসের প্রাধান্য আছে বলে সেইখানে সাধারণ মানুষ ছুটে যাচ্ছে এই ভাবনাতেও ছোট করছি। আমরা কাউকেই ছোট করছি না, আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে মানুষ কি চায়। এটা দেখতে গেলেই আমাদের কাছে
শুটেড বুটেড তথাকথিত শিক্ষিত নাগরিক মুখগুলোই কি চোখের সামনে ভাসে না? আমরা নাটক নির্মাণের ক্ষেত্রে কি খুব বেশি তথাকথিত শিক্ষিত বুদ্ধিদীপ্ত মানুষকে দর্শকের আসনে চোখ বন্ধ করলেই খুঁজে পাই না? কেন আমরা কল্পনা করতে পারবো না যে সাধারণ গ্রামীণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের বুদ্ধি বৃত্তি এত উজ্জ্বল নয়, যাদের চিন্তা ভাবনা মনস্তত্ত্বের খুব গভীরে পৌঁছতে পারে না হয়তো, যারা অ্যাবস্ট্রাক্ট বিষয়কে খুব মনোযোগ সহকারে নিতে পারে না হয়তো, কিন্তু তারাও দর্শক, এবং আমাদের কাছে গ্রামীণ নাট্যকর্মীদের কাছে তারাই দর্শক। সুতরাং আমার নাট্যচর্চায়, আমাদের নাট্যচর্চায় এই দর্শককে উপেক্ষা করা মানে এই থিয়েটারের লোককাহিনীকে অস্বীকার করা। আর এটা যত বেশি করব আমরা তত বেশি মানুষের থেকে বাংলা থিয়েটারকে সরিয়ে নিয়ে যাব। আমরা বলান, আমি এইবার আসছি যে আমাদের হাতে কি কি রসদ আছে, যে রসদ বাংলা থিয়েটারের মঞ্চে যদি নিয়ে যাওয়া যায় তাহলে অনেক উপকার হতে পারে। আমাদের হাতে বোলান আছে। বোলান নিজেই একটি লোকনাট্য। বোলান বলে বলে বলানো হয়, শিবের বোল নিয়ে বলা হয়, বলে বোলান, এ নিয়ে নানা মতবাদ আছে, আমি সেই মতবাদে যাচ্ছি না। আমি বলছি বোলান আমাদের একটি শক্তিশালী লোকনাট্য। আমরা কি বোলানকে আমাদের নাটকের মঞ্চে নিয়ে আসতে পারি না? আমাদের পরিচিত একটি নাট্য দল সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটি, আমরা দেখেছি বোলানকে তারা নাটকের মঞ্চে নিয়ে এসেছেন। তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তারা কিন্তু অত্যন্ত সাফল্যের সঙ্গে এই নাটকটি অভিনীত করছে। কেন করছে না, প্রথম বিষয় হচ্ছে যে তারা এই নাটক নিয়ে একদম প্রত্যন্ত গ্রামে চলে যেতে পারছে। আমাদের এই সুযোগটা আছে, আমরা গ্রামে বাস করি, গ্রামের মানুষজনের একদম কাছাকাছি গিয়ে একটা ছোট মাচায় যখন আমি বোলান ফিরবে করছি, মানুষ তো আমাকে রিফিউজ করছে না। তাহলে আমার তো মনে হচ্ছে না আমার নাটকে দর্শকের অভাব আছে। সপ্তপ্রদীপ তো বোলান ফিরবে করছে, গ্রামে গ্রামে ঘুরছে, তারা দর্শক পাচ্ছে। আমাদের নিজস্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমরা কৃষ্ণ যাত্রাকে সামনে রেখে কৃষ্ণ লীলা বলে একটি নাটক করি। অহরাত্র বলে আপনারা জানেন কীর্তনের আসর বসে আমাদের গ্রাম বাংলায়। বৈশাখ মাসে 7 দিন ধরে চলে, দিনরাত কীর্তন হয়, মানুষ ঢল দিয়ে নামে। 7 দিন ধরে মানুষ কীর্তনের আসরে বসে কীর্তন শোনে। আমাদের এই কৃষ্ণলীলা পালাগান আমরা এখনো পর্যন্ত কোনো অডিটোরিয়ামে করিনি। এমন নয় যে করতে চাইনি, এমন নয় যে করব ভেবেছি, আমরা এই বিষয় নিয়ে যাইনি, কিন্তু আমাদের তথ্য বলছে যে আমরা 50টার ওপরই বোধহয় কৃষ্ণলীলা করেছি। এই 50টা মঞ্চই হয়েছে গ্রামীণ জীবনে, অডিটোরিয়াম ছাড়া। এবং বিশ্বাস করুন, মানুষ সাদরে তাকে গ্রহণ করেছে, ভক্তিপূর্ণ হৃদয়ে তাকে গ্রহণ করেছে, এবং কোথাও কোথাও পয়সা ছুঁড়ে দিয়েছে প্রণাম করে, আমরা মাথা পেতে তা নিয়েছি। আমার মনে হয় এইটাই বাংলা নাটক। বাংলা নাটককে এই জায়গায় ফিরতে হবে। আমাদের যে রামযাত্রা ছিল, প্রায় হারিয়ে যেতে বসেছে, রামায়ণী গান, তাকে যদি আমরা নাটকের মঞ্চে নাট্যকর্মীরা নিয়ে আসি। ডক্টর আদিত্য মুখোপাধ্যায় তার লেখায় বলছেন যে বহুরূপী বাংলা পথনাটকের জনক। যারা বহুরূপী দেখেন বা দেখেছেন, যে দেখার সৌভাগ্য হয়েছে, তারা জানবেন আমাদের লাভপুর ব্লকে পার্শ্ববর্তী একটি গ্রাম আছে বিষয়পুর, যেটা বহুরূপীদের গ্রাম। একজন বহুরূপী শিল্পী
দরজায় দরজায় আসেন, কোনোদিন রাম সেজে আসছেন, কোনোদিন মহিরাবণ সেজে আসছেন, কোনোদিন তারকারাক্ষসী সেজে আসছেন। কি বিচিত্র তার পোশাক! প্রতিনিয়ত পোশাক চেঞ্জ হচ্ছে, প্রতিদিন তার পোশাক চেঞ্জ হচ্ছে। তিনি দরজায় দরজায় যাচ্ছেন। যখন রাম সেজে যাচ্ছেন তখন রামের সুললিত ভাষায় তিনি কথা বলছেন। তার পোশাক রামের, তার অভিনয় রামের। আবার এই লোকটি যখন পরের দিন মহিরাবণ সেজে আসছে, সে রাবণের শত্রু সেজে আসছে। তার কণ্ঠস্বর পাল্টে গেছে, তার সংলাপের ওজস্বিতা চলে এসেছে অন্যরকম। তার পোশাক, তার আঙ্গিক, তার হাঁটা, এই সব একদম পুরো বিপরীত। আমি অবাক হয়ে যাই যে আমাদের নাটক ওই বহুরূপী শিল্পীদের কাছে আমি শিখবো না? আমি দেখবো না যে দরজায় দরজায় এই মানুষগুলো নাটককে পৌঁছে দিয়েছে, তাদের কাছ থেকে আমি নাটকের রসদ নেব না? একটি নাট্যদল আছে, শিউড়ি আত্মজোগ। যে নাট্যদল অতনু বর্মণের একটি নাটক করে, অরূপ কথা, যেখানে বহুরূপী শিল্পীরা, বহুরূপী শিল্পীদের যে জীবনের সংকট এবং সেই সংকট থেকে অতিক্রমের যে পথ, সেই কথা বলা আছে। এবং এই যে নাটকটি মঞ্চস্থ হয়, সেখানে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন বহুরূপী, একজনই বিভিন্ন রূপে আসছেন। বিশ্বাস করুন, অরূপ কথা এত শো হয়েছে, অরূপ কথা এমনভাবে মানুষ নিয়েছে যে অরূপ কথা বোধহয় প্রায় 100টি মঞ্চের কাছাকাছি পৌঁছে গেছে। আমি বলছি যে বাঙালি যদি তার লোকজীবনকে, তার লোকায়ত সংস্কৃতিকে তার থিয়েটারে ব্যবহার করে, তাহলে সত্যিকারের গ্রামীণ মানুষের সাথে বাংলা থিয়েটারের যোগ আরো নিবিড় হতে পারে। আমি আরো বেশ কিছু দলের নাম করতে পারি, যে দলগুলি এই নাট্যচর্চার মাধ্যমে এই লোকনাট্যকে থিয়েটারের মঞ্চে নিয়ে এসে তারা সফল হয়েছে। আমরা কলকাতার নাটকেও ইদানিং সেই প্রভাব দেখছি। মিনার্ভা রেপার্টরিতে প্রথম যে নাটকটি হয়েছিল সেটা রাজা লিয়ার, কিন্তু তারপরেই যে নাটকটি হয় দেবী সর্পমস্তা। দেবী সর্পমস্তা সম্পূর্ণ আমরা দাবি করতে পারি এটা লোকনাট্য বা লোক উপাদানকে কেন্দ্র করেই নাটকটা নির্মিত হয়েছে। এবং আশ্চর্য ব্যাপার, তার পরের নাটক হাজু মিয়ার কিস্সা, সেটিও কিন্তু লোকজীবনকে নিয়েই করা হয়েছে। ফলে কলকাতার নাট্যচর্চার মধ্যে একটু একটু করে আবার আমরা এই প্রবণতা লক্ষ্য করছি। আমরা উল্লেখ করতে পারি যে উরুভঙ্গম নাটকের কথা। উরুভঙ্গম নাটকে মনীশ মিত্র একই সঙ্গে ধ্রুপদী ঘরানা, শিষ্ট ঘরানা এবং লোক ঘরানাকে একসঙ্গে ব্যবহার করেছেন। তিনি মহাভারতকে দেখাচ্ছেন নাটকের মঞ্চে অভিনয়ের মাধ্যমে, আর এই মহাভারতকেই যুগ যুগ ধরে যারা গ্রামীণ জীবনের কাছে পৌঁছে দিয়েছেন তাদেরকেও তিনি নিয়ে আসছেন। যেমন পাণ্ডবাণী, পাণ্ডবাণীতে মহাভারতের কথাই বলা আছে, কিন্তু পাণ্ডবাণী থিয়েটারের মঞ্চে হতো না। পাণ্ডবাণী হতো গ্রামে গ্রামে, যেমন রামায়ণী গান, গ্রামে গ্রামে ঘুরে রামায়ণ কাব্যকে, রামায়ণ কাহিনীকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কথা, তেমনি পাণ্ডবাণীও তাই। উরুভঙ্গমে আমরা এই পাণ্ডবাণীর সার্থক ব্যবহার দেখলাম। শুধু পাণ্ডবাণী কেন, আপনারা যারা উরুভঙ্গম দেখেছেন তারা জানেন যেটা গর্জিয়াস নাটক, দীর্ঘক্ষণের নাটক, বিনিদ্র হয়ে থাকার সারা রাতের নাটক। সেই নাটককে যদি উচ্চতা দিয়ে থাকে, সেই নাটককে যে এত বড় মাত্রা দিয়েছে, সেই মাত্রার অন্যতম কারণ কিন্তু এই শিষ্ট ধারার সঙ্গে লোকায়ত ধারার সংমিশ্রণ। আমরা গোবরডাঙ্গা শিল্পায়নের কথা বলতে পারি।
গোবরডাঙ্গা শিল্পায়ন আদিম যে নাটকটি মঞ্চস্থ করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনী অবলম্বনে, সেখানেও তারা লোক সংস্কৃতিকে ব্যবহার করেছে এবং কাহিনী, সংলাপ সব কিছুর মধ্যে এই লোকজ উপাদানকেই তারা গ্রহণ করেছে। আর একটা কথা বলছিলাম যে কখনো কখনো আমরা লোক আঙ্গিককেই নিতে পারি। যেমন আমরা একটু আগে বলছিলাম যে লেটোকে সামনে রেখে অনেক নাটক হয়েছে, অর্থাৎ আঙ্গিক লেটো, কিন্তু বলছি আমি আমার স্ক্রিপ্ট, আমার কথা। ঠিক একইভাবে আমরা মৃচ্ছকটিক দলের নাম করতে পারি, যারা কারাগার বলে একটি নাটক করছে সম্পূর্ণ যাত্রার আঙ্গিকে। যাত্রার যেমন রসট্রাম, সেই যাত্রা রসট্রামের উপর মুক্ত মঞ্চে তারা আসছে, করছে নাটক। তাহলে নাটককে আমরা অনেক বেশি বাঙালির নিজস্ব যে লোকায়ত ধারা, সেই ধারার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। এবার আমরা যে বিষয়টা বলবো, আমরা এতক্ষণ ধরে যা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, এক, ভারতীয় নাটকে সংস্কৃত নাট্যধারায় লোকজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুই, বাঙালির নাট্যচর্চার প্রাচীন ইতিহাস যদি দেখা যায় তাহলে প্রসেনিয়াম থিয়েটার আসার আগে লোকজীবনে নাট্যধারার নিজস্ব একটা গতি ছিল। লোক সংস্কৃতি অন্ধকার যুগেও যখন সব কিছু স্তব্ধ, তখন এই লোকজীবনের নিজস্ব সংস্কৃতি এবং নাট্যধারা স্তব্ধ হয়নি। এবং তারপর আমরা বলার চেষ্টা করলাম যে আধুনিক নাটকের মঞ্চে কিভাবে লোকজ উপাদানের ব্যবহার আমরা দেখছি। আমরা বেশ কিছু নাট্যদলের নাম করলাম যারা তাদের নাটকে লোক আঙ্গিক বা লোকজ উপকরণ বা উপাদান নিয়েছে। আমরা আরও তালিকা দীর্ঘায়িত করতেই পারি। ভাদু কথা করছে আসর নাট্যম, যেখানে ভাদু গানকে কেন্দ্র করে নাটক এগিয়েছে। কবি কথা করছে ইলোরা নাট্য সংস্থা, যেখানে কবিগানকে কেন্দ্র করে নাটক এগিয়েছে, নাট্যচর্চা হয়েছে। এই যে ধারা, এই ধারাতে আমরা বীরভূম সংস্কৃতি বাহিনী প্রথম থেকে স্নাত বলতে পারেন। আমরা এইবার যে জায়গাটায় আসার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমরা নাট্যচর্চার ক্ষেত্রে দারুণভাবে প্রভাবিত বাংলার লোক সংস্কৃতি, লোকজ উপাদান এবং লোকজীবনের দ্বারা। আমাদের যদি বলা হয় বীরভূম সংস্কৃতি বাহিনীর সেই অর্থে সূচনার নাটকের নাম বগলোবাইন, যে নাটক ঢাক শিল্পকে নিয়েই তৈরি হয়েছে। বাংলার যে ঢাকি শিল্পী, তাদের জীবন সমস্যা, সংকট, তাকে কেন্দ্র করেই আমরা এগিয়েছি। এবং বগলোবাইন আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেছিল, আমাদের কাছে একটা বিশ্বাস হয়ে গেছিল। কেন না, আমরা নাটকের ক্ষেত্রে নবিশ, প্রযুক্তির ব্যবহারে আমরা দুর্বল, আমাদের আধুনিক অডিটোরিয়াম নেই। আমরা যারা গ্রামে বাস করি, যারা মফস্বলে বাস করি, যাদের কাছে এখনো আধুনিক প্রযুক্তি নাটকের মঞ্চে আসতে পারেনি, সুতরাং তাদের কাছে নাট্যচর্চা একটা বড় সমস্যার, একটা বড় হীনমন্যতা তৈরি করে। আমি একটা ছোট্ট মাটির ঢিবিতে নাটক করে অভ্যস্ত হয়ে যদি আমি শিশির মঞ্চে নাটক করতে যাই, যদি আমি একাডেমিতে নাটক করতে যাই, তো স্বাভাবিকভাবেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি যখন বগলোবাইন করতে গেছি তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমন লাগছে। তো আমি বলেছিলাম যে পাড়ার গলিতে ক্রিকেট খেলে যারা অভ্যস্ত তাদেরকে ইডেনে যদি নামিয়ে দেওয়া হয় তাহলে তার যেমন লাগে। আমি এই কথাটা আমাদেরকে ছোট করা বা কোনো কাউকে বড় করা আমি তা বলছি না, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি যে বগলোবাইন আমাদের হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমাদের ভিতরে একটা বিশ্বাস দিয়েছিল যে হ্যাঁ, আমাদের আধুনিক প্রযুক্তি নেই,
আমাদের তথাকথিত এই শব্দটাও একজনের কাছে শোনা, আমি হুবহু ব্যবহার করছি, যে আমাদের গ্রামের ছেলেমেয়েদের স্মার্টনেসের অভাব আছে, আমরা খুব ভালো কথা বলতে পারি না হয়তো, আমাদের নাট্য শিক্ষা সেইভাবে একাডেমিক দিকে এগোতে পারে না, আমরা সেইভাবে নাটক শিখতে পারি না, আমরা ভালো নাটক দেখতে পারি না। এই এত কিছু নায়ের মাঝে বগলোবায়েন আমাদেরকে এই বিশ্বাস দিয়েছিল যে হ্যাঁ, আমরা যেটা পারি সেটা হচ্ছে আমার গ্রামের লোকজীবনকে আমি যেভাবে ধরতে পারবো, সেটা কিন্তু নাগরিক জীবনের হাজার প্রযুক্তিও ধরতে পারবে না। সুতরাং আমাকে যদি নাটক করতে হয়, আমাকে যদি বিশ্বাসের নাটক করতে হয়, বিশ্বাসের সঙ্গে নাটক করতে হয়, তাহলে আমি সেই নাটক করব যে নাটকে আমি লালিত হয়েছি, যে চর্চা আমার শৈশবে আমার রক্তে প্লাবিত করেছে আমার জীবনকে। আমি শৈশব থেকে যাদেরকে দেখেছি তারাই আমার শিল্পগুরু, আমার নাট্যগুরু। বাংলার বহুরূপী, বাংলার লেটো, হাবু, বাউল, কীর্তনিয়া, বাঙালির ঘোড়া নাচ, বাঙালির রাই বেশে, এই যে বিপুল উপাদান আমাদের এই রাঙামাটিতে অবস্থান করছে, বলা যেতে পারে লোকজ সংস্কৃতির আকর ভূমি হচ্ছে আমাদের এই দক্ষিণবঙ্গ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার এই ভূমি। তাহলে আমরা যদি আমাদের থিয়েটারে এই লোকজ জীবনকে, এই লোকজীবনের কাহিনীকে নিয়ে আসি, তাহলে আমরা খুব বিশ্বাসের সাথে করতে পারবো এবং খুব সততার সাথে করতে পারবো, কারণ আমরা যা দেখেছি তাই বলছি। তারাশঙ্করকে রবীন্দ্রনাথ এই সার্টিফিকেটটাই দিয়েছিলেন যে তুমি দেখেছো অনেক, তোমার হবে। হ্যাঁ, আমাদের সৌভাগ্য আমরা গ্রামে থাকার জন্য এই বিপুল বৈচিত্র্যময় লোকজীবনকে আমরা দেখতে পেয়েছি। তাই আমরা পরের নাটক করেছিলাম বেহুলা লক্ষিন্দর পালা। বেহুলা লক্ষিন্দর পালা পুতুল নাটক, মানে পুতুল নাচ। আমাদের গ্রামে ফুল্লরা মেলা, সেখানে পুতুল নাচের তাঁবু পড়তো এবং আমাদের রাঢ় বঙ্গের একটা পুতুল নাচের নিজস্ব ঘরানা ছিল। হারমোনিয়াম বাজিয়ে, হারমোনিয়ামের সুরে, গানে পুতুল নাচতো এবং বিভিন্ন এক এক দিনে এক একটা পালা হতো। তো আমাদের মনে হলো, আচ্ছা আমরা যদি পুতুল তো নাচাতে পারবো না, কিন্তু আমরা নাটকের মঞ্চে যদি মানুষই পুতুল হয়ে আসে, হয়তো অনেকেই দেখে থাকবেন যে আমাদের পুতুল নাচ, পুতুল নাটক যেটা আমরা বলি, মানব পুতুল নাটক বেহুলা লক্ষিন্দর পালা 350-র বেশি অভিনয় হয়ে গেছে এবং এটা আমাদের 2007 সালের প্রোডাকশন। 2020-তে অর্থাৎ 13 বছর অতিক্রম করার পরও আজও সমানভাবে জনপ্রিয়। এবং আমরা বহু পরে কলকাতায় গেছি, আমরা বহু পরে এই নাটক নিয়ে বর্ধমানে গেছি বা বহির বাংলায় গেছি। 13টা রাজ্যে আমাদের এই পুতুল নাটক ঘুরেছে, কিন্তু এর অনেক বেশি শো হয়েছে গ্রামে। গ্রামের নবানে আমরা শো করেছি, গ্রামীণ দুর্গাপুজোয় আমরা শো করেছি, অন্নপূর্ণা পূজায় শো করেছি, চৈত্র গাজনে আমরা শো করেছি। কোথায় শো করেছি? কারোর বারান্দায়, কোথাও একটা ছোট্ট মাটির ঢিবিতে, যাত্রা মঞ্চে। প্রযুক্তির দরকার নেই, আলোর দরকার নেই, যেটা দরকার সেটা পেয়েছি। হাজার হাজার মানুষ, বিশ্বাস করুন, মানে এই শব্দটা আমি এতটুকু বাড়িয়ে বলছি না, হাজার হাজার মানুষ নাটক দেখছে। কেন? আমাদের মনে হয়েছে যে এই হাজার হাজার মানুষগুলো যে নাটক শুনতে চায়, যে নাটকের মধ্যে সে তার জীবনকে খুঁজে পাচ্ছে, সেই নাটক আমরা হয়তো করতে পারছি। এই নাটক কি? কৃতিত্ব আমাদের নয়, কৃতিত্ব সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে লোকায়ত ধারাকে যারা বয়ে নিয়ে চলেছেন, যে লোকশিল্পীরা, এই তাদের শিল্প উপাদানকে আমরা নাটকের মঞ্চে নিয়ে গেছি। মানুষ তার নিজস্ব সংস্কৃতি, তার গ্রামের
নিজস্ব গন্ধ যখন নাটকের মঞ্চে পাচ্ছে তখন তারা তাকে গ্রহণ করছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনীতে আমরা খুঁজে পেলাম সনৎ মুখোপাধ্যায়কে, প্রবীণ মনসামঙ্গলের শিল্পী। তথ্য সংস্কৃতি দপ্তর একবার আমাদেরকে বলেছিল যে মনসামঙ্গল লোকশিল্প নয়, লোক সংস্কৃতি নয়। কেন বলেছিলেন? আশা করি এখন তাদের অবস্থান পাল্টেছে। এখন তথ্য সংস্কৃতি দপ্তর শিল্পী স্বীকৃতি, লোকশিল্পী স্বীকৃতির যে কার্ড দিচ্ছে সেখানে মঙ্গল গান মানে চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল যারা গাইছেন তারা পাচ্ছেন, কীর্তনিয়া পাচ্ছেন। কিন্তু আমি এক সময়ের কথা বলছি যে সময়ে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে না, মনসা মঙ্গল আমরা প্রোভাইড করতে পারবো না আপনাকে, কারণ এটা লোক সংস্কৃতি নয়। কিন্তু আমি দেখেছি যে সরকারি তকমা বা শিষ্ট তথাকথিত শিক্ষিত মানুষের স্বীকৃতি ছাড়াই এই সনৎ মুখোপাধ্যায় যখন গ্রামে যান তখন মানুষ গড় হয়ে তাকে প্রণাম করে। তার কৃতিত্ব কি? তিনি মনসা মঙ্গলের গান গান। আমরা তার পায়ের নিচে বসে সেই মনসা মঙ্গলের গান শিখে এসে আমরা নাগিনী কন্যার কাহিনী করলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও দেখেছি মানুষ তা গ্রহণ করছে। আরেকটি নাটকের কথা বলবো। নিজেদের নাটকের এত বেশি কথা বলা উচিত হচ্ছে না হয়তো, আমি শুধু এইটা বলার চেষ্টা করছি যে ধারাবাহিকভাবে আমরা নাট্য চর্চার ক্ষেত্রে নির্ভর করেছি লোক সংস্কৃতির ওপর, এবং বলতে পারেন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, শিখেছি লোকশিল্পীদের কাছ থেকে। ধর্মমঙ্গল নাটকে আমরা শুধুমাত্র আর ওই লোক সংস্কৃতির উপাদানগুলোকে নিজেদের মধ্যে নিলাম তা নয়, আমরা লোকশিল্পীদেরই নিয়ে এলাম নাটকের মঞ্চে। 60 জনের যে দল ধর্মমঙ্গল নাটক করে সেই দলের প্রায় অর্ধেক হচ্ছে লোকশিল্পী, যেখানে বাউল আছে, কার্তিক দাস বাউল স্বয়ং বাউল শিল্পী হিসাবে তার সঙ্গীদের নিয়ে গান পরিবেশন করে, যেখানে ঘোড়ানাচ শিল্পীরা ঘোড়ানাচে আসর বসায়, যেখানে বাসুদেব ভল্লা তার রায় বেশে যুবগোষ্ঠীকে নিয়ে আমাদের সঙ্গে এই নাটকে সমানভাবে পাল্লা দেয়, যেখানে হরিদাস বাচ্চু দাসেরা ঢাক ঢোল বাজায়, বিষয়পুরের উত্তম বহুরূপীরা বহুরূপী দেখায়, এবং এই সার্বিক একটা সমন্বয় সাধিত হয়, যে সমন্বয়ে একসঙ্গে নাট্য সংস্কৃতি এবং লোক সংস্কৃতি মিলিত হয়। আমি আর খুব বেশি এই বিষয়ে যাব না, হয়তো আরও অনেক তথ্য দেওয়া যেত, বা স্মৃতি সেইভাবে সঙ্গ না দেওয়ার কারণে আরও অনেক নাটক আছে যে নাটক বাংলা থিয়েটারে লোকজীবনকে তুলে ধরেছে। আমি সব নাটকের কথা এই মুহূর্তে হয়তো মনে আসছে না। আমরা ছাঁচ ভাঙা গানের কথা বলতে পারি, যে নাটক পুরুলিয়ার ছৌকে সামনে রেখেছে। গরজয়পুর সপ্তর্ষির চিত্রাঙ্গদা আছে, যেখানে তারা ছৌয়ের আকারেই ছৌকে সামনে রেখেই এই নাটক করে। এরকম গ্রামগঞ্জে এবং কলকাতায় এমন বহু নাটক আছে যে নাটক থিয়েটার অডিটোরিয়ামে, থিয়েটার নাটকের মঞ্চে লোকজীবনের কথা বলছে। আমরা এই লোকজীবনের নাট্যচর্চার পক্ষে, অর্থাৎ আমাদের ভাবনা হচ্ছে এই যে বাংলা নাটক যদি লোকজ উপাদানগুলোকে কেন্দ্র করে তার নাটককে সমৃদ্ধ করে, সেক্ষেত্রে সমগ্র বাঙালির নাট্য চর্চা অনেক সমৃদ্ধ হতে পারে। কেন হতে পারে না, তার অনেকগুলো কারণ আমার মনে হয়েছে আমাদের ভেবে দেখা উচিত। প্রথম বিষয় হচ্ছে যে আত্মবিস্মৃতি হচ্ছে মহামৃত্যু। একটা কথাই আছে, মহামৃত্যু কি? আত্মবিস্মৃতি। আমি
যে ভাবধারায় লালিত, আমার যে সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি, আমার পিতৃপুরুষ ধরে রক্তে যে সংস্কৃতি বইছে, সেই সংস্কৃতিকে যদি আমি বিস্মৃত হই, তাহলে আমি মহামৃত্যুর দিকে যাচ্ছি। হয়তোবা বাংলা নাটককেও কি আমরা মহামৃত্যুর দিকে নিয়ে যাব না, যদি বাংলা নাটক থেকে মাটির গন্ধ ঝেড়ে ফেলে বাংলা নাটককে পুরো কংক্রিটের জঞ্জালে ঢুকিয়ে দিই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা অদ্ভুত এক সমাজ জীবনে বাস করছি, যে সমাজ জীবনে নিজস্বতা হারানো আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে সব থেকে এগিয়ে যাচ্ছে বোধহয় বাঙালি। বাঙালি বোধহয় নিজের যে নিজস্বতা, যেগুলো দেখলে, যাকে দেখলে বোঝা যায় বাঙালি, বাঙালি সেইগুলোই ভুলতে শুরু করেছে। আমরা এখনো দক্ষিণ ভারতীয়দের দেখি যে তারা তাদের যে নিজস্ব পোশাক, সেই পোশাক খুব বেশি ব্যবহার করেন। আমরা উত্তর ভারতে গিয়ে দেখি যে উত্তর ভারতীয় সংস্কৃতিকে উত্তর ভারতের তথাকথিত শিক্ষিত মানুষও কিন্তু উপেক্ষা করে না। কিন্তু আমরা বাঙালিরা, আমরা বাঙালি পোশাকের বদলে পরি সাহেবি পোশাক। আমরা বাঙালিরা, আমরা প্রতিনিয়ত বাঙালি খাবারকে অস্বীকার করে বহির্বাংলার খাবারের দিকে বেশি ঝুঁকি। আমরা বাঙালিরা বাংলা ভাষাকে উপেক্ষা করে কত বেশি আমরা ইংরাজি ভাষায় এগিয়ে যেতে পারি তার দৌড়ে নেমেছি। এই যে স্বকীয়তা, এই যে নিজস্বতা, এই নিজস্বতাই হচ্ছে আমার আত্মমর্যাদা। আমি যদি এটাকে ভুলি, তাহলে আমি শুধু বাঙালি হিসাবেই নিজেকে সর্বনাশ করলাম না, বাংলার সভ্যতা সংস্কৃতির মহা সর্বনাশের রূপকথা আমরা গাইতে শুরু করেছি। তাই বাঙালির নিজস্ব ভাবধারাকে যদি বাঁচাতে হয়, তাহলে বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, তাকে আরো বেশি করে নাটকের মঞ্চে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আমরা যেটা বারবার বলার চেষ্টা করলাম, যে এটা আমাদের অভিজ্ঞতা, বাংলা নাটককে অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসতে হবে। আমি বাংলা নাটক কেন বলছি, ভারতীয় নাটককেই অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসতে হবে। এমন নয় যে আমি অডিটোরিয়ামে নাটক করব না, কিন্তু আমার উপাদান এমন হবে, আমার আঙ্গিক এমন হবে যে আমার নাটককে গ্রামে নিয়ে যেতে হবে। না হলে কি হচ্ছে চাকভাঙা মধুর একটা গল্প আমার মনে খুব স্ট্রাইক করেছিল। চাকভাঙা মধু, শোনা যায় যে চাকভাঙা মধুর গল্পের কাহিনীর বিষয়বস্তু হচ্ছে যে সুন্দরবনের যারা মৌ শিকারী, মধু শিকারী, তাদের জীবন যন্ত্রণার কথা। এই জীবন যন্ত্রণার কথা শুনছে কারা, দেখছে কারা? কলকাতার নাগরিক জীবন। কিন্তু এই জীবন কথা আমরা সুন্দরবনে নিয়ে যেতে পারছি না, কারণ সুন্দরবনে প্রযুক্তি নেই, সুন্দরবনে এই নাটক উপস্থাপনের অনেক সমস্যা আছে। আমি এই কথাগুলো আমি চাকভাঙা মধু একটা দৃষ্টান্ত আকারে বলছি। আমি এমন একটা নাটক করলাম যেখানে ঢাকি শিল্পীর জীবন সমস্যা নিয়ে আমি নাটক করছি। কোথায় করছি? কলকাতার অডিটোরিয়ামে। কাদের সামনে করছি? যারা ঢাকি শিল্পীর থেকে বহু দূরে থাকে। আর যার জীবন কথা নিয়ে করছি, অর্থাৎ সেই ঢাকি শিল্পী, তিনি দেখতে পাবেন না। কেন না? আমার নাটক গ্রামে নিয়ে যাবার, গ্রামে সেই পরিকাঠামো নেই। গ্রাম এই পোড়া দেশে, এই গরিব দেশে কবে আপনার জন্য এত কাঠামো তৈরি করবে? ততদিন কি বাংলা নাটক শুধু কলকাতা মহানগর আর নগরের এসি প্রেক্ষাগৃহেই আবদ্ধ থাকবে? বাংলা নাটকের দায়বদ্ধতা নেই? যে লোক, যাদেরকে আমরা দেখে বলি বাঙালি, যাদের কথা শুনে বলি বাঙালি, যাদের সংস্কৃতি দেখে বলি এটাই বাংলার সংস্কৃতি, তাদের কাছে বাংলা নাটকের কোনো দায়বদ্ধতা থাকবে না। বাংলা নাটক তার কাছ থেকে কিছু নেবে না এবং তার কাছে যাবে না। সুতরাং বাংলা থিয়েটারে লোক জীবনকে আনতে হবে এবং বাংলা থিয়েটারকে পৌঁছে যেতে হবে লোকজীবনের কাছে।
আমি আর খুব বেশি সময় নেব না, শুধু কতগুলো সাবধানতা বলছি আমার অভিজ্ঞতা থেকে। কিছু সাবধানতা নেওয়া দরকার। সেটা হচ্ছে, আমি নাটক করতে গিয়ে হয়তো আমার নাটকটা খুব ভালো হবে না, মঞ্চ সফল হবে, নাটকটা জনপ্রিয়তা লাভ করবে যদি আমি কোনো একটা লোক সংস্কৃতিকে ব্যবহার করি। এই ভাবনায় আমি ব্যবহার করতে গিয়ে যদি যারা লোকশিল্পী, যাদের দীর্ঘদিনের লালিত উপাদানকে আমি নিয়ে এলাম, তা যদি বিকৃত করে ফেলি, তাহলে কিন্তু এটা মারাত্মক অসম্মান। আমি বলছি এই কারণেই, আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে নাটক দেখার, যেখানে নাগরিক জীবনের তথাকথিত আমাদের থেকে অনেক উঁচু নক্ষত্র জগতে যারা বাস করে আমাদের মতো গ্রামীণ নাট্যকর্মীদের চোখে, সেই নক্ষত্রখচিত নাট্য ব্যক্তিত্বগণ নাটক করছেন। তাদের নাটক তো আমরা মুগ্ধ হয়ে দেখবই, তাদের নাটক দেখেই তো আমরা বড় হচ্ছি। কিন্তু তিনি হয়তো আমার জেলার কোনো উপভাষাকে ব্যবহার করছেন এবং বিকৃতভাবে ব্যবহার করছেন। আমি এমন দেখেছি যে লোকশিল্পী আমার নাটকে আছে, তার ঠাঁই হয়েছে বাইরের অডিটোরিয়ামের বাইরে কোনো রকমে একটা গ্রিন রুমে, আর 5 স্টার হোটেলটা আমি নির্দেশক, আমি বড় শিল্পী, আমার জন্য বুক করে রাখা হয়েছে। নাটক করতে গিয়ে বাঙালির জীবনকে, জীবনের প্রকৃত সুর যাদের রক্তে বইছে, তাদের উপাদান নিতে গিয়ে যেন সেই উপাদানের কোনো বিকৃতি আমরা করে না ফেলি, এবং কোনো অবস্থাতেই আমরা যেন সেই প্রণম্য পূজ্য তথাকথিত অশিক্ষিত লোকশিল্পীদের কোনো রূপ কোনো অসম্মান আমরা না করি। এই অসম্মান প্রকৃত বাংলা সংস্কৃতির অসম্মান। আমার বিশ্বাস, বাংলা নাটক, বাঙালির থিয়েটার লোকজ জীবনে ফিরবে, লোককাহিনীতে ফিরবে, এবং বাঙালির থিয়েটার এবার গ্রামে লোকজীবনের কাছে পৌঁছে যাবে। এই বিশ্বাস, এই ভরসা রেখে আমার কথা শেষ করলাম। যারা এতক্ষণ প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা নয়, 1 ঘন্টা আমি বকে গেছি, যদি টানা এই 1 ঘন্টা আমার কথা কেউ সহ্য করে থাকেন, তার ধৈর্যকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের সঙ্গ দিলেন তাদেরকে ধন্যবাদ। যাদের নাম বলতে পারলাম না, স্মৃতিতে এলো না এই মুহূর্তে, অথচ যারা লোকনাট্য নিয়ে বড় কাজ করে যাচ্ছেন, তারা আমাকে ক্ষমা করবেন। আর প্রণাম জানাই সেই লোকশিল্পীদের যারা যথার্থ অর্থে বাংলার শিল্পী, যাদের বুকের মধ্যেই বাংলার অঘ্রাণের ধানের গন্ধ লেগে থাকে। তাদের প্রণাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।